আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, সেটা হচ্ছে দেখো নিম্ন শ্রেণীর জীব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই অধ্যায়টা আলোচনা করার সুবিধার জন্য আমরা কয়েকটা পর্বে বিভক্ত করেছি। তো আজকে আমরা নিম্ন শ্রেণীর জীব অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদেরকে আর দুই একটি কথা একটু বলে রাখি, তোমরা যারা আমাদের এই ক্লাসটা ফলো করতেছো তারা অবশ্যই ধারাবাহিক পর্ব মেনটেন করে ক্লাসগুলো ফলো করবে। আর তোমরা একটা বিষয় কনফার্ম করবা যে তোমরা আমাদের সাথে আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট হয়েছে কিনা, সেই বিষয়টি কিন্তু তোমরা কনফার্ম করবে। তো ফেসবুক গ্রুপে আমরা প্রতিনিয়ত আমরা লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি, রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করে থাকি। তো ওখান থেকে তোমরা কন্টিনিউয়াস আমাদের আপডেটগুলো জানতে পারবা। আর একটা কথা একটু বলে রাখি যে তোমরা যখন এই ক্লাসটা ফলো করবা তখন সুন্দর করে নোট তৈরি করবা, কারণ আমি এখানে এই অধ্যায়টাকে সুন্দর করে লিখে লিখে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে খুবই সহজ হয়। সো এমনি ক্লাসটা দেখো না, ক্লাসটা যখন দেখবা তখন অবশ্যই তোমরা সুন্দর করে নোট তৈরি করবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দেখো আমরা তোমাদের বইটা যখন তোমরা ওপেন করবা, তো ওপেন করার সাথে তোমরা দেখো প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, এই কথাটা আছে। তো নিম্ন শ্রেণীর জীব কাদেরকে বলি আমরা ভালো করে খেয়াল করো। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল, ছত্রাক এগুলোকে নিম্ন শ্রেণীর জীব বলা হচ্ছে। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, ভালো করে খেয়াল করো। ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, অ্যামিবা, শৈবাল, ছত্রাক এগুলোকে বলা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, বা এরা এতই ক্ষুদ্র যে এদেরকে সাধারণত খালি চোখে দেখা যায় না। তো খালি চোখে যেহেতু দেখা যায় না, তবে কিছু কিছু শৈবাল এবং ছত্রাককে অনেক সময় খালি চোখে দেখা যায়, বাট ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবাকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তুমি খালি চোখে দেখতেই পাবা না। শৈবাল এবং ছত্রাককেও সাধারণত অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তবে কিছু কিছু শৈবাল এবং ছত্রাক আছে যাদেরকে খালি চোখে দেখা যায়। তাহলে এই যেহেতু এরা এতই ক্ষুদ্র যে সাধারণত খালি চোখে দেখা যায় না, সেজন্য এদেরকে আর একটা নামে ডাকা যায়, এদেরকে বলা হয় অণুজীব। কি জীব বলো? অণুজীব বলা হয়। অণুজীব বা আদিজীব বলা হয়। অণুজীব বা আদিজীব বলা হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে আমরা কাদেরকে নিম্ন শ্রেণীর জীব বলবো? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল, ছত্রাক। আমার সঙ্গে মুখস্থ করো। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল, ছত্রাক এগুলোকে আমরা বলি নিম্ন শ্রেণীর জীব। কেন নিম্ন শ্রেণীর জীব বলতেছি? কারণ এদেরকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। তবে শৈবাল এবং কিছু কিছু ছত্রাককে খালি চোখে দেখা যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদেরকে খালি চোখে দেখা যায় না। তো যেহেতু এদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেজন্য এদেরকে বলা হচ্ছে অণুজীব। কি বলা হচ্ছে বলো তো? এদেরকে বলা হচ্ছে অণুজীব। আর অণুজীব বা আদিজীব বলেও ডাকা হয়। এখন আদিজীব কেন বলা হচ্ছে বলো তো? আদিজীব এদেরকে আমরা কেন আদিজীব বলতেছি? আদিজীব বলতেছি এই জন্য যে আমাদের যে যখন জীবনের সৃষ্টি হয়েছিল এই অণুজীব থেকে যেহেতু জীবনের সৃষ্টি হয়েছিল, সেই জন্য অণুজীবগুলোকে আমরা আদিজীবও বলতে পারি। প্রাণের যে উৎপত্তি বা অণুজীব, প্রাণের উৎপত্তি বা প্রাণের প্রথম যে সৃষ্টিটা, সেটা যেহেতু অণুজীব থেকে হয়েছিল, যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা এদের কাছ থেকে যেহেতু হয়েছিল, সেজন্য এদেরকে কি বলা হচ্ছে? আদিজীব বলা হচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে এরা কি কাজ করে? এরা অণুজীব বা আদিজীবগুলো মানুষ, পশু পাখি, উদ্ভিদের কি করে? বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। তো আমরা জানি না যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম করোনা ভাইরাস। তো এরকম যে আমাদের যে বিভিন্ন ধরনের রোগ জীবাণুগুলো কিন্তু ভাইরাসের কারণে হয়ে থাকে বা এই অণুজীবের কারণে হয়ে থাকে। আর কিছু কিছু এই অণুজীবের কারণে আমরা পরিবেশের বিভিন্ন উপকারিতাও পাই। তো সেগুলো আমরা এখন ধাপে ধাপে জানবো। তাহলে এখন আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল, ছত্রাক এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে অণুজীব। এখন অণুজীব বলা হচ্ছে কেন? এদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এরা এতই ক্ষুদ্র যে এদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। আর এদেরকে আদিজীবও বলা হয়। আদিজীব কেন বলতেছি? কারণ প্রথম যখন প্রাণ সৃষ্টি হয়েছিল বা প্রথম যখন প্রাণীর সৃষ্টি হয়েছিল,
তখন এই আদিজীব থেকেই বা এই অণুজীব থেকেই তৈরি হচ্ছিল, যার কারণে এদেরকে বলা হচ্ছে অণুজীব বা আদিজীব। তো এরা কি করে, এরা সাধারণত মানুষ, পশু পাখি ও উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে এবং বিভিন্ন উপকারিতাও আছে, সেগুলো আমরা এখন ধাপে ধাপে জানবো। তো চলো সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অণুজীব জগতের যে শ্রেণী বিভাগ সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ষষ্ঠ শ্রেণীর বইয়ে দেখেছো যে আমরা অণুজীব টোটাল প্রাণী জগৎকে কয়টি ভাগে ভাগ করতে পারি। তোমাদের হচ্ছে মার্গুলিস এবং হুইটেকারের মতে ও জীব জগৎকে 5টি ভাগে ভাগ করা যায়, 5টি রাজ্যে ভাগ করা যেত, তাই না? প্রথমটা হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া। আবারও বলো আমার সঙ্গে, মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া, এগুলো রাজ্যে কিন্তু আমরা প্রাণী জগৎকে ভাগ করেছিলাম। তো আধুনিক কালে তোমাদের হচ্ছে অণুজীব বিজ্ঞানীরা বা আধুনিক কালে অণুজীব বিজ্ঞানীরা অণুজীবগুলোকে স্পেশালি 3টি রাজ্যে বিভক্ত করেছে। তো সেই অণুজীবগুলো 3টি রাজ্য কি কি বলতো? একটা রাজ্য 1 যার নাম এক্যারিওটা, রাজ্য 2 যাকে বলি প্রোক্যারিওটা, রাজ্য 3 যাদেরকে বলি আমরা ইউক্যারিওটা। তার মানে এখন অণুজীবগুলোকে কয়টি রাজ্যে বিভক্ত করা যাচ্ছে বলতো? অণুজীবগুলোকে 3টি রাজ্যে বিভক্ত করা যাচ্ছে। একটা হচ্ছে রাজ্য 1, আবার নামগুলো মুখস্থ করো, এক্যারিওটা, রাজ্য 2 প্রোক্যারিওটা, রাজ্য 3 ইউক্যারিওটা। এখন এক্যারিওটা মানে কি? এরা সাধারণত অকোষী হয়, অকোষীয়। হ্যাঁ, এক্যারিওটা মানে হচ্ছে অকোষীয়, মানে এদের কোনো কোষ নেই, অকোষীয় হয়, অকোষীয় জীব, অকোষীয় জীব হয়, অকোষীয়, এদের কোনো কোষে নেই। ঠিক আছে? তো রাজ্য 1 হচ্ছে অকোষীয়। এরা এতই ক্ষুদ্র যে এদেরকে সাধারণত আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। ভালো করে দেখবা, যারা এতই ক্ষুদ্র যে এদেরকে আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কি করা যায় না, দেখা যায় না। তারা কি দিয়ে দেখা যায়? এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। তাহলে এরা এতই ক্ষুদ্র যে এদেরকে আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, কিন্তু কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় বলো? এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। তো উদাহরণ হিসেবে আমরা যদি বলি ভাইরাস, তাহলে ভাইরাসকে আমরা কি বলতে পারি বলতো? ভাইরাসকে আমরা অকোষীয় জীব বলতে পারি। ভাইরাসকে কি বলতে পারি? অকোষীয় জীব বলতে পারি। তো এদেরকে আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। তো এরা হচ্ছে, এই যে ভাইরাস হচ্ছে, তাহলে কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলতো? এক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। তো এগুলো আসলে আমাদের পরীক্ষাতে এমসিকিউ আকারে আসতে পারে যে রাজ্য 1-এ এক্যারিওটা, এই এক্যারিওটা বা অকোষীয় জীব কারা? অকোষীয় কারা? অকোষীয় হচ্ছে ভাইরাস। ঠিক আছে? তো এখন হচ্ছে রাজ্য 2 অণুজীবগুলোকে আমরা রাজ্য 2 যেটাকে জানাম প্রোক্যারিওটা নামেও ডাকতে পারি, প্রোক্যারিওটা। ঠিক আছে? তো প্রোক্যারিওটা কারা? এদেরকে বলা হয় আদিকোষী জীব, আদিকোষী জীব বলা হয়, আদিকোষী জীব, রাজ্য 2। হ্যাঁ, তো আদিকোষী জীবের কি হয়? এদের কেন্দ্রিকা বা সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত কোষে, লিখে দিই, কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া। তো আমরা যদি নর্মাল একটা কোষ দেখি, মনে করেন একটা কোষ ধরলাম, এটা একটা কোষ। তো কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আমাদের এই যে কোষ প্রাচীর, এটাকে বলি আমরা কোষ প্রাচীর, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম ইত্যাদি, রাইবোজোম, অনেক অঙ্গাণু কোষের মধ্যে কিন্তু থাকে। তো এরা আদিকোষী জীব, এদের নিউক্লিয়াসটা কি থাকে না, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিন্তু ভালো করে খেয়াল রাখবো, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। উদাহরণ হিসেবে হচ্ছে ব্যাকটেরিয়া। উদাহরণ হিসেবে কি বলা যায়? ব্যাকটেরিয়া। তো
যেহেতু এদের কেন্দ্রে নিউক্লিয়াস গঠিত থাকে না, সেজন্য এদেরকে আদিকোষী জীব বলা হয়। কি কোষী জীব বলা হয়? আদিকোষী জীব বলা হয়। তার মানে রাজ্য 2 কে আমরা প্রোক্যারিওটা রাজ্য বলতে পারি। এই রাজ্যে যারা অবস্থান করে তাদেরকে আদিকোষী জীব বলা হয়। কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। উদাহরণ হিসেবে হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে আমাদের পরীক্ষাতে আসতে পারে যে ব্যাকটেরিয়াটা হচ্ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তখন আমরা বলবো ব্যাকটেরিয়াটা প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে। এখন রাজ্য 3 যেটাকে আমরা ইউক্যারিওটাকে বলতেছি, রাজ্য 3 ইউক্যারিওটা। আবার বলো, রাজ্য 3 কি? ইউক্যারিওটা, যার বাংলা হচ্ছে প্রকৃতকোষী। হ্যাঁ, প্রকৃতকোষী। তো প্রকৃতকোষীর ব্যাপারটা কি? তার মানে কোষের নিউক্লিয়াস কি থাকবে? কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকবে। কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকবে। তাহলে লিখে দিলাম যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে। উদাহরণ হিসেবে আসতে পারে কি বলতো? উদাহরণ হিসেবে কি কি আসবে বলো? শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। শৈবাল, ছত্রাক, হ্যাঁ, শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। আচ্ছা, এখন তাহলে আমাকে যদি বলা হয় যে তাহলে উদাহরণ হিসেবে কি আসলো? শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। তো এদের কোষে নিউক্লিয়াস যেটা থাকবে, কোষের নিউক্লিয়াস যেটা থাকবে সেটা সুগঠিত। এটা কিন্তু নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয়, কিন্তু এই কোষের নিউক্লিয়াসটা কি থাকবে? সুগঠিত থাকবে। অন্য অন্য সকল অঙ্গাণু ঠিকঠাক মতো থাকবে। এটা কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে রাইবোজোম, সব কিছু এর মধ্যে কিন্তু থাকবে। ক্লোরোফিল থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, অনেক অঙ্গাণু থাকবে। ঠিক আছে? তাহলে আমাকে তুমি যদি বলো যে অণুজীব জগৎটা তাহলে কি? অণুজীব জগতের ক্ষেত্রে আগে আমরা যে মার্গুলিস এবং হুইটেকারের মতে অণুজীবগুলোকে আগে আমরা 5টা রাজ্যে বিভক্ত করতাম। একটা হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে? তো আধুনিক কালে এই অণুজীবগুলোকে বিজ্ঞানীরা একটু স্পেশালি 3টে রাজ্যে বিভক্ত করেছে। তো রাজ্যগুলো হচ্ছে রাজ্য 1 এক্যারিওটা, রাজ্য 2 প্রোক্যারিওটা, রাজ্য 3 ইউক্যারিওটা। তো রাজ্য 1 এক্যারিওটা যা, তাকে আমরা আদিকোষী বলতে পারি। তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা অকোষী বলতে পারি, অকোষী। তো এত এদের কোষে নাই, এদের কোনো কোষে নাই। তো কোষ যেহেতু নাই, তো আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখায় যায় না। দেখতে গেলে আরও একটা স্পেশাল অনুবীক্ষণ যন্ত্র লাগে, যার নাম কি? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। উদাহরণ হিসেবে বলতে পারি ভাইরাস। ওকে। আর রাজ্য 2 যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী জীব। কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যেমন ব্যাকটেরিয়া। যেমন কি? ব্যাকটেরিয়া। তাহলে নিউক্লিয়াস থাকে না, কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর ইউক্যারিওটা যেটাকে আমরা প্রকৃতকোষী বলতেছি, তো এই অণুজীবগুলো এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো হচ্ছে এটার অন্তর্ভুক্ত। তো আশা করি তোমরা এই টিউটোরিয়ালে অণুজীব কি, অণুজীবকে কেন আমরা আদিজীব বলি এবং অণুজীব জগতের যে শ্রেণীবিভাগ, এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে।